হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমরা গতকাল লিও টলস্টয় এবং তার 3 কোশ্চেন সম্পর্কে কিছু কথা জেনেছি। আজকের ভিডিওতে আমরা সেই 3 কোশ্চেনেরই বিস্তারিত অর্থ একটু বাংলায় বুঝে নেব। প্রথমেই বলি যে লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন গল্পটি একটি মরালিস্টিক স্টোরি, যেমনটা আমি আগেও বলেছিলাম। তো সেই নীতিমূলক গল্প এবং এটি একটি প্যারাবেল, যেটি দৃষ্টান্ত দিয়ে মানুষকে নীতি শিক্ষার একটা জায়গা প্রতিষ্ঠা করে। এখানে আমরা দেখব গল্পটি শুরু হচ্ছে একজন রাশীয় সম্রাট, যাদেরকে আমরা জার বলি, সেই কোনো একজন জারের মনে 3টি প্রশ্নের উদয় হচ্ছে। এবং এই 3টি প্রশ্ন শুধু ওনার প্রশ্ন নয়, এই 3টি প্রশ্ন জীবন ধারণের প্রশ্ন, জীবনে প্রতিনিয়ত অনুধ্যান করার মতো প্রশ্ন, যা জীবনের প্রতিটি ব্যক্তিকে সাফল্য এনে দেয়। রাজা বুঝলেন যে ওই 3টি প্রশ্নের উত্তর তিনি যদি পান তাহলে তিনি কোনো কাজেই বিফল হবেন না। তাই তার মনে সেই 3টি প্রশ্নের উদয় হল। কোন 3টি প্রশ্ন? প্রথম প্রশ্ন হচ্ছে রিগার্ডিং দ্য রাইট টাইম ফর স্টার্টিং এনি অ্যাকশন, অর্থাৎ কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটি হবে। দ্য সেকেন্ড কোয়েশ্চেন ইজ হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড, অর্থাৎ কারা হলো প্রকৃত ব্যক্তি যাদের আমরা কথা শুনবো বা কাদেরকে আমরা এড়িয়ে যাব, অর্থাৎ আমাদের জীবনে সঠিক ব্যক্তি কারা, এটা দ্বিতীয় প্রশ্ন। আর তৃতীয় প্রশ্ন বা থার্ড কোয়েশ্চেন হলো রিগার্ডিং দ্য প্রপার অ্যাকশন টু টেক, রাইট অ্যাকশন টু টেক, হোয়াট ইজ দ্য রাইট অ্যাকশন ফর আস টু ডু। এই 3টি প্রশ্নের উদয় তার মনে হলো। এবং সঙ্গে সঙ্গে সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তিনি তার রাজ্যের সমস্ত পণ্ডিতদেরকে আহ্বান করলেন এবং সারা রাজ্য জুড়ে ঢেরা পিটিয়ে দিলেন যে যদি কেউ আমার এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আমাকে স্যাটিসফাই করতে পারেন তাহলে সেই ব্যক্তিকে তিনি একটি ভালো পুরস্কার দেবেন। বলা মাত্রই সারা রাজ্য থেকে পণ্ডিতেরা এলেন, কিন্তু সমস্যা দেখা দিল বিভিন্ন জন বিভিন্নভাবে তার প্রশ্নের উত্তর দিলেন। কথায় আছে নানা মুনির নানা মত। যেমন প্রথম প্রশ্ন, সেই প্রথম প্রশ্নের উত্তরে বেশ কিছু ভিন্ন ভিন্ন মত উঠে এলো। প্রথম প্রশ্ন কি ছিল না, হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এনিথিং, কোনো কাজ করার সঠিক সময় কোনটি। এই প্রশ্নের উত্তরে একদল পণ্ডিত মানুষ বললেন যে কোনো কাজের সঠিক সময় নির্ধারণ করতে গেলে একজন মানুষকে দিন মাস বছরের একটা তালিকা তৈরি করতে হবে, অর্থাৎ তিথি নক্ষত্র ভালো সময় এগুলো দেখে মানুষকে ঠিক করতে হবে তার জন্য কোনো কাজের শুধু সঠিক সময় কোনটি। অন্য একটি দল বলল একজন ব্যক্তির পক্ষে কখনোই আগের থেকে কোনো সময় নির্ধারণ করে চলা সম্ভব নয়, এটা বাস্তবচিত নয়। তাহলে তাকে কি করতে হবে? তাকে কি শুধুই অবসর বিনোদনের দিন কাটালে চলবে? তাও নয়। তাহলে তাকে পারিপার্শ্বিক সম্পর্কে একটু ধ্যান ধারণা বজায় রেখে আশপাশে কি ঘটছে সেই সম্পর্কে চিন্তা ভাবনা করে সেগুলোর দৃষ্টিপাত রেখে তাকে চলা উচিত। দ্বিতীয় একটি দল বললেন যে একজন ব্যক্তির পক্ষে কখনোই সম্ভব নয় সঠিক কাজের সঠিক সময় নির্ধারণ করা, অর্থাৎ তাদের মত হলো যে কোনো একজন ব্যক্তিকে বা সেই রাজাকে যদি কোনো কাজের সঠিক সময় নির্ধারণ করতে হয় সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে একটি উপদেষ্টা মণ্ডলী রাখতে হবে, অর্থাৎ কাউন্সিল অফ ওয়াইজ মেন। তাতে করে তারা ঠিক করে দেবেন, তারা নির্ধারণ করে দেবেন যে কোনো কাজের সঠিক সময় কোনটি। অন্যরা বলল যে না, জ্যোতিষী বা ম্যাজিশিয়ানরাই একমাত্র পারবে সঠিক কাজের সঠিক সময় নির্ধারণ করতে, তো তারাই একমাত্র ভবিষ্যৎ দ্রষ্টা, তারা জানেন আগামীতে কি করতে চলেছে, তাই তারা হলেন সেই ব্যক্তি যারা ঠিক করে দেবেন সঠিক কাজের সঠিক সময় কোনটি। দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রেও ঠিক এই ধরনেরই ভিন্ন ভিন্ন মত আসতে লাগলো। দ্বিতীয় প্রশ্ন কি ছিল না, আমাদের জন্য সঠিক ব্যক্তি কারা। এই উত্তরে কেউ বা বললেন পুরোহিতরা আমাদের জন্য সঠিক ব্যক্তি, কেউ বললেন যে না, বিজ্ঞানীরা আমাদের জন্য সঠিক ব্যক্তি, বিজ্ঞানীদের কথা আগে শুনতে হবে। কেউ কেউ বললেন জ্যোতিষীরা, তাদের কথা আমাদের মেনে চলা উচিত। কেউ বা আবার যোদ্ধাদের কথা বললেন, যেহেতু রাজা তিনি তার যোদ্ধাদের উপর নির্ভরশীল, তাহলে যোদ্ধারা হচ্ছে রাজার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। ঠিক একই উত্তর এলো তৃতীয় প্রশ্নের জন্য, থার্ড কোশ্চেন, যে হোয়াট ইজ আওয়ার প্রপার অ্যাকশন টু টেক,
কোন কাজটা আমাদের জন্য সঠিক। সেখানেও নানা মুনির নানা মত উঠে এলো। এতে করে রাজা খুব বিভ্রান্ত হলেন, তিনি স্যাটিসফাইড তো হলেনই না, তাই তিনি কাউকে পুরস্কারও দিলেন না। তিনি এখনো পর্যন্ত খুঁজে বেড়ালেন যে তার প্রশ্নগুলির সঠিক উত্তর কি হবে। তো সেই প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি একজন মুনিবরের সঙ্গে দেখা করবেন। অর্থাৎ তার রাজ্যেই একটা প্রান্তে থাকা একজন সাধু মানুষ, যিনি কিনা তার প্রজ্ঞার জন্য, তার বুদ্ধিমত্তার জন্য খ্যাত, সেই খ্যাতিমান সাধু মানুষটির সঙ্গে তিনি দেখা করে তার এই 3টি প্রশ্নের উত্তর সম্পর্কে তিনি জানতে চাইবেন। কিন্তু সমস্যা হলো, এই সাধু মানুষটি যে কোনো মানুষকে তিনি সময় দেন না বা অ্যাটেন্ড করেন না। অর্থাৎ তার কাছে সাধারণ মানুষ গেলে তিনি তাদের সাথে দেখা করেন, তাদের সমস্যা শোনেন, তার সাধ্যমতো তিনি উত্তর দেন, কিন্তু কখনোই কোনো বড় মানুষ বা ধনী লোককে তিনি অ্যাটেন্ড করেন না। এবং রাজা সেটা ভালোভাবেই জানতেন। তাই জানতেন বলেই তিনি যখন সাধুর কাছে যাবার সিদ্ধান্ত নেন, তখন সমস্ত রাজ মর্যাদা, রাজ ঐশ্বর্য তিনি পাশে সরিয়ে রেখে যান। তিনি অনেকটা পথ তার ব্যক্তিগত দেহরক্ষীদের সাথে গেলেও ঠিক সাধুর কুটিরে ঢোকার পূর্ব মুহূর্তে তার বডিগার্ডদেরকে তিনি অপেক্ষা করিয়ে রেখে যান এবং ঘোড়া থেকে নেমে তিনি পায়ে হেঁটে যান। একজন সাধারণ মানুষ যেভাবে তার কাছে যান, ঠিক সাধারণের মতোই সাধারণ বেশ করে তিনি কমন ফোক হিসাবে তার কাছে পৌঁছান। যখন তিনি পৌঁছান তখন দেখা যায় ওই সাধু মানুষটি কি করছেন না, তিনি তার উঠানের সামনে একটি বীজতলা তৈরি করছেন, কিছু মাটি খুঁড়ছেন। রাজাকে দেখেই কার্সি মেনটেন করার জন্য তিনি তাকে অভিবাদন জানালেন, সম্ভাষণ জানালেন, কিন্তু পর মুহূর্তে তিনি তার কাজ শুরু করলেন। কোনো বিশেষ গুরুত্ব কিন্তু তিনি দিলেন না, তার নিজের কাজ করে যেতে লাগলেন। রাজা সেই মুনিবরকে জিজ্ঞাসা করলেন যে, হে সাধু ব্যক্তি, আমি আপনার কাছে এসেছি 3টি প্রশ্নের উত্তর জানার জন্য। আপনি কি আমাকে বলতে পারেন কোনো কাজ শুরু করার জন্য সঠিক সময় কোনটি, কোন ব্যক্তিরা আমাদের জন্য সঠিক ব্যক্তি, আর কোন কাজটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ কাজ? সাধু মন দিয়ে সব শুনলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না, উত্তর নিলেন। রাজা পুনরায় তার প্রশ্নগুলি বললেন, এক্ষেত্রেও মুনিগণ নিরুত্তর রইলেন। ইতিমধ্যে দেখা যাচ্ছে ওই সাধুটি, যেহেতু তার বয়স হয়েছে এবং স্বাস্থ্য খুব ভেঙে গেছে, তাই ওইটুকু কাজ করতেও তার খুব কষ্ট হচ্ছে। তিনি যে কোদালের কোপ চালাচ্ছেন, সেই কোদালের কোপে সামান্য মাটি উঠে আসছে এবং বড় বড় দীর্ঘশ্বাস করছে, বোঝাই যাচ্ছে তিনি কাজ করতে অসমর্থ। এই রাজার সেটা দেখে একটু দয়া হলো। যদিও রাজা নিজেও হয়তো শারীরিক পরিশ্রমে তেমন অভ্যস্ত নন, তাই পরিশ্রম বা কাজ করা তার অভ্যাসে নেই, কিন্তু তিনি তো এখনো যুবক আছেন, তাই ওই বৃদ্ধ লোকটির প্রতি তার দয়া হলো এবং তাকে প্রস্তাব দিলেন যে, আপনি ক্লান্ত আছেন, আমাকে দিন না কোদালটা, আমি একটু আপনার হয়ে কাজ করে দিই। এই প্রস্তাবে কিন্তু মুনিবর তৎক্ষণাৎ সাই দিলেন এবং তাকে কোদালটি হস্তান্তর করলেন আর মাটিতে ধপ করে বসে পড়লেন। রাজা 2টি গর্ত কাটার পরে পুনরায় তার প্রশ্নটি জিজ্ঞাসা করলেন। এক্ষেত্রেও মুনিবর কিন্তু কোনো উত্তর দিলেন না, উল্টে বললেন, ঠিক আছে, এবার আপনি একটু বিশ্রাম করুন, আমাকে আমার কাজ করতে দিন। রাজা অবশ্য তাকে কাজ করতে দিলেন না, তিনি তার কাজ চালিয়ে গেলেন। এইভাবে 1 ঘন্টা, আরো 1 ঘন্টা, মানে 2 ঘন্টা পেরিয়ে গেল। সূর্যাস্ত হতে চলেছে এরকম একটা সময়। তো সন্ধে হচ্ছে দেখে রাজা শেষবারের মতো তার প্রশ্নগুলি আবার উপস্থাপন করলেন মুনিবরের কাছে এবং বললেন, যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে বলুন, নাহলে আমাকে চলে যেতে হবে। ঠিক সেই মুহূর্তে দেখা গেল একটি দাড়িওয়ালা লোক, যাকে স্ট্যাব করা হয়েছে, ছুরিকাঘাত করা হয়েছে, আহত অবস্থায় তার পেটের ওখানটা, ক্ষতস্থানটা হাত দিয়ে চেপে দৌড়ে দৌড়ে এদের দিকে আসতে লাগলেন বনের দিক থেকে। সেইটা দেখে মুনিবর তার দৃষ্টি আকর্ষণ করালেন। রাজাকে বললেন, দেখো দেখি ওই ব্যক্তিকে বা কে আসছে, একটু দেখা যাক, চলুন। দেখা গেল যে একটি আহত লোক, যার তলপেটে ছুরি আঘাত করা হয়েছে এবং প্রচন্ড রক্তপাত হচ্ছে সেখান থেকে। তো সঙ্গে সঙ্গে তারা কিন্তু তার শুশ্রূষায় মনোনিবেশ করলেন। রাজা সঙ্গে সঙ্গে তার কাছে রুমাল ছিল, সেই রুমালটা দিয়ে সেই ক্ষতস্থানটা চেপে ধরলেন। মুনিবরের কাছ থেকে একটা তোয়ালে চেয়ে নিলেন, সেই তোয়ালে দিয়ে তাকে ব্যান্ডেজ করলেন, কিন্তু তাতেও রক্ত থামানো যাচ্ছিল না। বারবার তিনি সেই ব্যান্ডেজগুলো খুলে সেগুলো ধুয়ে ফেলে আবার রিব্যান্ডেজ করছেন। এইভাবে একটা সময় ওই আহত ব্যক্তিটিকে খানিকটি সে শুশ্রূষা দিতে পারলো এবং খানিকটা রিভাইভ করলেন তিনি।
যখন একটু তার স্বস্তি এলো তখন তিনি কিছু পান করতে চাইলেন। রাজা তাকে এক গ্লাস জল এনে দিলেন এবং বেশ খানিকটা সুস্থ বোধ তার হতে লাগলো, অর্থাৎ প্রাণে বেঁচে গেলেন সেই লোকটি। তখন রাজা এবং সাধু দুজনে ধরাধরি করে ওই সাধুর কুটিরে তাকে শুইয়ে দিলেন তার বিছানাতে। এবং রাজাও যেহেতু পথশ্রম জনিত খুব ক্লান্ত ছিলেন, সারাদিন তিনি অতটা পথ এসেছেন, খানিকটা হেঁটে এসেছেন, এতখানি কাজ করেছেন, তিনিও খুব ক্লান্ত ছিলেন। সন্ধে হয়ে গেছে ইতিমধ্যেই, আবহাওয়াটাও শীতল হয়ে গেছে। তাই তিনি কি করলেন, ওই ক্লান্তিজনিত কারণে সাধুর যে কুটিরের চৌকাঠ ছিল সেই চৌকাঠের কাছেই গুটিসুটি মেরে শুয়ে পড়লেন। আর শোয়ার সাথে সাথে তিনি ঘুমিয়ে গেলেন এবং এমন ঘুমলেন যে ওই ছোট্ট গ্রীষ্মের রাত্রি এক ঘুমেই তিনি কাটিয়ে দিলেন। পরের দিন যখন সকালে উঠলেন তখন দেখা গেল যে ওই যে আহত ব্যক্তিটি গতকালকে, তিনি তার দিকে নিবিষ্ট চিত্তে চেয়ে আছেন। রাজা অবশ্য বুঝতে পারছিলেন না যে তিনি কোথায় আছেন। অনেকক্ষণ ধরে তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল যে তিনি এখানে কেন, কারি বা ঘর এটা, তার রাজ বিছানা নেই কেন, রাজসজ্জা নেই কেন। অনেকক্ষণ ধরে তিনি যখন ভাবছেন এইসব কথা, ওটা তিনি কিছুক্ষণের জন্য বিস্মৃত হয়ে গেছেন যে গতকালকে তিনি কোথায় এসেছিলেন বা কি কি ঘটেছিল। ঠিক সেই সময় ওই ভদ্রলোকটির কাছ থেকে একটি কথা এলো যেটা রাজাকে একটু চমকে দিল। হঠাৎ করে সেই দাড়িওয়ালা ভদ্রলোকটি, তিনি গতকাল আহত হয়ে এসেছিলেন, তিনি বলে উঠলেন রাজার দিকে চেয়ে যে আপনি আমাকে ক্ষমা করুন, ফরগিভ মি। রাজা তো প্রথমে বুঝতে পারলেন না যে ক্ষমা করার কি আছে, রাজা তো ওনাকে চিনতেন না। স্বাভাবিকভাবে তিনি বললেন আমি আপনাকে চিনি না, তাহলে ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না এখানে। তখন ওই ভদ্রলোক উত্তর দিলেন যে আপনি আমাকে না চিনতে পারেন কিন্তু আমি আপনাকে চিনি, কারণ আমি আপনার শত্রু। কি কারণে শত্রু? না, আপনি আমার ভাইকে হত্যা করেছিলেন এবং তার সম্পত্তি আপনি বাজেয়াপ্ত করেছেন। তাই সেই সময়কাল থেকে আমি আপনাকে আমার সোর্ন এনিমি বা বড় শত্রু বলে মেনে এসেছি এবং আমি সবসময় চাইতাম আপনাকে হত্যা করতে। তাই গতকাল যখন আমি জেনেছিলাম যে আপনি একাকী এই সাধুর কুটিরে আসছেন, আমি একটা জায়গায় নিজেকে লুকিয়েছিলাম যাতে করে আপনার ফেরার পথে আপনাকে আমি আহত করে মেরে ফেলতে পারি, আপনাকে অ্যাটাক করতে পারি। তো সেই হিসাবে আমি আমার নির্দিষ্ট লুক্কায়িত স্থান অর্থাৎ অ্যাম্বুশে ছিলাম। কিন্তু যখন আপনি ফিরলেন না, দিন পেরিয়ে গেল, তখন আমি আমার লুক্কায়িত স্থান থেকে বেরিয়ে এলাম এবং দুর্ভাগ্যক্রমে আপনার নিরাপত্তা রক্ষীদের সামনে পড়লাম। তারা সহজে আমাকে চিনে ফেললো। তো স্বাভাবিকভাবেই তারা আমাকে আক্রমণ করলো। আমি তাদের হাত থেকে কোনো ক্রমে নিজেকে বাঁচিয়ে আসতে পেরেছিলাম, কিন্তু তারা আমাকে এমন ভাবে আঘাত করেছিল যাতে করে আমি রক্তপাত হয়ে মারা যেতাম যদি না আপনি আমার এই ক্ষতস্থানগুলোকে শুশ্রূষা করে দিতেন। অর্থাৎ আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম আর সেই আপনি কিনা আমার প্রাণ বাঁচালেন। তাই আমি আপনার কাছে ক্ষমা চাইছি। তো রাজার কাছে যখন বিষয়টি পরিষ্কার হলো, রাজাও এই প্রস্তাবে স্বাভাবিকভাবেই খুব আগ্রহ প্রকাশ করলেন। একজন এরকম শত্রু তার বন্ধুত্বের দাবি করছেন, এইটাকে সাড়া দেওয়াই উচিত। তিনি তাকে ক্ষমা করে দিলেন তৎক্ষণাৎ। শুধু ক্ষমাই করলেন না, সাথে সাথে তিনি প্রতিশ্রুতি দিলেন যে তিনি তার রাজবৈদ্য অর্থাৎ রাজার যিনি চিকিৎসক আছেন তাকে পাঠাবেন এই লোকটির সেবা করার জন্য বা চিকিৎসা করার জন্য। তার সাথে কিছু লোকজনও পাঠিয়ে দেবেন যাতে তিনি খুব দ্রুত সেরে ওঠেন। আর ওই আহত লোকটিও কৃতজ্ঞতা স্বরূপ রাজাকে প্রস্তাব দিলেন যে যদি রাজা চান তাহলে বাকি জীবনটা তিনি তার ভৃত্য বা দাস হয়ে কাটাতে পারেন। এরকম সুন্দর একটা বোঝাপড়া হয়ে গেল তাদের মধ্যে, একটা বন্ধুত্ব স্থাপন হয়ে গেল। এতে রাজা খুব খুশি হলেন এবং ততক্ষণে তার মনে পড়ে গেছে তার আসার এখানে কারণটা কি ছিল, কেন বা তিনি গতকালকে এসেছিলেন। তাই ওই লোকটির কাছ থেকে বিদায় নিয়ে তিনি উঠানে পৌঁছালেন এবং মুনিবরের সাথে শেষবারের জন্য সাক্ষাৎ করতে গেলেন তার প্রশ্নের উত্তর জানার জন্য। এবং তিনি তাকে সরাসরি বললেন যে দেখুন মুনিবর, আমি আপনাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, এই 3টি প্রশ্নের উত্তর আপনি কি আমায় দিতে পারেন? যদি দিতে পারেন তাহলে আমাকে দিন, আর নচেত আমাকে আমার নিজের পথে চলে যেতে হবে। মুনিবর তখন সেই গতকালের তৈরি করা বীজতলাগুলোতে তিনি কিছু বীজ পুঁতছিলেন, হাঁটু গেড়ে বসেছিলেন তার সেই সরু পা গুলোর উপর ভর দিয়ে। তিনি ওই অবস্থাতেই রাজার দিকে তাকিয়ে বললেন, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড। তুমি তো উত্তর পেয়ে গেছো বাবা। রাজা বুঝতে পারলেন না কি করে উত্তর পেলেন। তখন তিনি তাকে বিস্তারিতভাবে উদাহরণ সহযোগে বলার চেষ্টা করলেন। বললেন, দেখুন, যখন আপনি গতকাল বিকালে আমার কাছে এসেছিলেন, আমার প্রতি দয়া পরবশ হয়ে আপনি যদি আমার কাজটুকু না করে দিতেন, পরিবর্তে আপনি আপনার পথে ফিরে যেতেন, তাহলে ওই লোকটি হয়তো আপনাকে আঘাত করতে পারত, আপনি মারা যেতে পারতেন। তাই আপনার জন্য সেই সময় গুরুত্বপূর্ণ সময় ছিল
যখন আপনি আমার হয়ে কাজ করছিলেন। আর গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলাম আমি, যেহেতু আমাকে আপনি দয়া করেছিলেন। আর গুরুত্বপূর্ণ কাজ ছিল আমার হয়ে যে আপনি কাজ করে দিচ্ছিলেন এই বীজতলাটা তৈরি করা। পরবর্তীকালে যখন ওই আহত ব্যক্তিটি এলেন, সেই আহত ব্যক্তিটির সেবা শুশ্রূষা যখন আপনি করছিলেন, সেই সময়টা ছিল আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সময়। আর ওই আহত ব্যক্তিটি ছিলেন আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর সবশেষে আপনি যে শুশ্রূষাটা তার প্রতি করেছিলেন, সেই শুশ্রূষা কাজটাই আপনার জন্য সেই সময়ের গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ মুনিবর বোঝাতে চাইলেন যে যে কোনো ব্যক্তির জন্য একমাত্র গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বর্তমান, অর্থাৎ এখন। কারণ এই বর্তমানের উপরে আমাদের কিছু নিয়ন্ত্রণ বা দখল থাকে। আমরা অতীতকে বদলাতে পারি না, ভবিষ্যতে কি আছে তা আমরা জানি না, কিন্তু বর্তমানে আমরা আমাদের কাজে মাধ্যমে আমরা নিজেদের সাফল্যের পথটাকে প্রস্তুত করতে পারি। তাহলে একটা সময়ই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হলো বর্তমান কাল, অর্থাৎ যে সময়ে আমরা বর্তমানে রয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে কারা গুরুত্ব ব্যক্তি, না সেই সময়ে যারা আমাদের কাছে রয়েছে তারাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি কেন, না তাদের ভালো করাটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ কাজ। এই তিনটি প্রশ্নের উত্তর তিনি সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিলেন এবং রাজা বুঝতে পারলেন যে সত্যিই তো আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো বর্তমান সময়টা। আর গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো যাদের সঙ্গে বা যার সঙ্গে আমরা সেই মুহূর্তে অবস্থান করছি, আর তার জন্য ভালো করাটাই আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। এইভাবে তিনি তার তিনটি প্রশ্নের উত্তর পেলেন, যে তিনটি প্রশ্ন অবভিয়াসলি প্রত্যেকটি মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, তাদের সাফল্য লাভের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সেই তিনটি প্রশ্নের উত্তর পেয়ে তিনি যথেষ্ট সন্তুষ্ট হলেন এবং তাকে ধন্যবাদ জানিয়ে তিনি সেখান থেকে প্রস্থান করলেন। এবং মুনিবর শেষে এই কথাটাও বললেন যে এই ভালো কাজ করার জন্যই কিন্তু আমাদের পৃথিবীতে আগমন, এবং সেটা রাজাকে যথেষ্ট তৃপ্ত করল। এটি হচ্ছে গল্পের মূল উপজীব্য। গল্পের থেকে এই নীতি দিকটা আমরা পাই যে মানুষের ভালো করা, মানুষের সাথে আমরা যারা থাকি তাদের সুখ দুঃখ দেখা, এটাই একটা মানুষ হিসাবে গুরুত্বপূর্ণ। এবং সেই ভাবনাটাই এই গল্পের মধ্যে ব্যক্ত হয়েছে এবং সুন্দর একটি গল্প। বিস্তারিত যখন আমরা লাইন বাই লাইন বলবো, এগুলো আরো ডিটেলসে বলা হবে। মূলত গল্পের থিমটা এরকমই। আশা করি সকলকে বোঝানো গেছে। আপাতত আজকে শেষ করছি। পরবর্তী ভিডিওতে লক্ষ্য রাখো এবং সকলকে ততক্ষণ পর্যন্ত শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো।